আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএসএফ এর হাতে গত 5 বছরে 1.5 শতাধিক বাংলাদেশের মৃত্যু, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগের পতনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, দুদিনে 59 জেলায় নতুন ডিসি নিয়োগ, বদলি নিয়ে সচিবালয়ে তুমুল হট্টগোল। শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে দাবি প্রধান উপদেষ্টার। সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন বললেন তথ্য উপদেষ্টা। এবং সারা দেশে এবার 32,666টি পূজা মণ্ডপ, নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। চাল সহ মোট 400 কোটি টাকা বরাদ্দ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সীমান্তে গত 5 বছরে 1.5 শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ভারতীয় দূতাবাসে প্রতিবাদ চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সীমান্ত হত্যা ইস্যুটি এড়িয়ে গেলেও ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতোই থাকবে। ভারত কোনো প্রকল্প স্থগিত করেনি বলেও জানান অর্থ উপদেষ্টা। মাহবুব কবির চাপলের রিপোর্টে বিস্তারিত। এক সপ্তাহের ব্যবধানে 2 কিশোরীকে গুলি করে হত্যার ঘটনায় ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে। এসব হত্যাকাণ্ড এমন এক সময় হলো যখন দুই দেশের সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে। তবে এবারই নতুন নয়। 13 বছর আগে কুড়িগ্রামে কিশোরী ফেলানীর হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। আইন ও সালিশ কেন্দ্র বলছে, গত 5 বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 162 জন বাংলাদেশিকে হত্যা করেছে, যেগুলোর সুষ্ঠু তদন্ত হয়নি, ব্যাখ্যাও দেয়নি দেশটি। এবার সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেবার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে সরাসরি উত্তর না দিলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেবার কথা বলেন তিনি। দেখুন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক বরাবরের মতোই ভালো। নতুন সরকার এলেও কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশে চলমান প্রকল্পগুলোতে ভারতের অর্থায়ন অব্যাহত থাকবে। অর্থ উপদেষ্টা জানান, ভারতের সাথে আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশ and India are the two important partners. There are some issues that we have got some trade disputes, but this will be sorted out. They have, Your Excellency had said that they will also encourage that, so our export also goes there, and quality and the terms of things should be win-win situation. ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকায় 14 সেপ্টেম্বর অনুষ্ঠান হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। না কি বলে, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় পাকিস্তান। ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল এবং বাংলাদেশ থেকে পাট আমদানির আগ্রহ দেখিয়েছে দেশটি। পরিকল্পনা কমিশনে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রুহুল আলম সিদ্দিক। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, G2G ছাড়াও বেসরকারি পর্যায়ে দুদেশের বাণিজ্য সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। We are looking forward to have greater and more in-depth economic and trade cooperation and interaction with Bangladesh, inshallah, in the coming days. পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটা আপনার স্থিমিত ছিল, মানে অনেক দিন যাবত, তাই না, বিভিন্ন কারণে। বাণিজ্যের ব্যাপারে
G2G এর চেয়ে হলো প্রাইভেট সেক্টর, ওরা বেটার। এবং ওরা একটা বিষয়ে খুব আগ্রহ প্রকাশ, আমাদের জুট প্রোডাক্টটা খুব অ্যাট্রাকটিভ, ওরা জুটের বিভিন্ন ভেরিয়েশন ওরা এতটা ছিল না, জানা ছিল না ভালো। আরেকটা জিনিস ওরা চেষ্টা করবে ডিরেক্ট ফ্লাইট, এটা বহু আগে ছিল তাই না, ঢাকা করাচিতে ছিল, লাহোরে ছিল আগে, এখন ঢাকা করাচিতে ফ্লাইট ওপেন করতে পারে। দেশের আরো 34 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গতকাল 25 জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ নিয়ে দুদিনে 59টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠ প্রশাসনে এটি সবচেয়ে বড় পরিবর্তন। প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এদিকে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সচিবালয়ে তুমুল হট্টগোল তৈরি হয়। এ সময় কয়েকজন উপসচিব এক যুগ্ম সচিবের রুমে গিয়ে তাকে লাঞ্ছিত করেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ প্রতিটি ক্ষেত্র সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এসব প্রতিষ্ঠান নতুন করে গড়ে তুলতে ডাচ সরকারের সমর্থন চান ডক্টর ইউনূস। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বেড়ে ওঠার পাশাপাশি তাদের শিক্ষিত ও প্রশিক্ষিত করার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে কৃষি, সামুদ্রিক, শিল্প, পরিবেশ ও বন্যা ব্যবস্থাপনা সহ নানা ক্ষেত্রে সহযোগিতা করতে চায় তার দেশ। গত 16 বছরে দেশের আইন ও সংবিধান জনগণের মানবাধিকার রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এখন সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উত্তরায় গুলিতে নিহত নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্র আসিফ হাসানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, কেবল বিভিন্ন পদে থাকা ব্যক্তি নয়, দরকার ব্যবস্থাপনারও পরিবর্তন। রিপোর্ট রাসনা দাসের। ছেলেকে হারিয়ে নির্বাক বাবা, বুক ভরা আশা নিয়ে ছেলেকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিল, আজ সেখানেই ছেলের স্মরণ সভায় উপস্থিত হয়ে প্রতিটি মুহূর্ত অঝরে কাঁদতে দেখা যায় তাকে। 18 জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজধানীর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ সেমিস্টারের ছাত্র আসিফ হাসান। তার এই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়টির আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের এই সন্তানেরা যারা আহত হয়েছে, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতদিন তাদের চিকিৎসা লাগে আমরা করে যাব। এ সময় 5 আগস্ট অর্জিত দ্বিতীয় স্বাধীনতার সুনাম রক্ষায় যে কোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যারা ছাত্ররা আছি, আমার আহ্বান থাকবে আপনাদের প্রতি, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, আপনারা আইনকে সহযোগিতা করবেন। আগামী বাংলাদেশে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে নিজ নিজ জায়গা থেকে সেই দেশপ্রেমকে সম্মান জানানো। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পদ্মা সেতু ও মেট্রো রেলকে প্রতীকী হিসেবে ব্যবহার করে উন্নয়নকে কুলুষিত করেছে শেখ হাসিনা সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের মানুষের বিপক্ষে নির্যাতন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। আন্দোলনের মাঝে গুলি চালানো হয়েছে, সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই। ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু সংস্কারটি করা লাগবে এবং করলেই কেবলমাত্র আমরা যে স্বপ্নটি দেখছি সেই স্বপ্নের প্রকৃত বাস্তবায়ন সম্ভব। পরে নর্দার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত আসিফ চত্বরের ফলক উন্মোচন করেন শহীদ আসিফের পরিবার ও অতিথিরা। যমজ ভাই রাকিব হাসান জানান, ভাইকে ছাড়া প্রতিটি মুহূর্তের বর্ণনা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
অন্যদিকে শিক্ষার্থীদের নিজের আত্মবিশ্বাস ও যোগ্যতা নিয়ে চলার পরামর্শ দিয়েছেন আরেক সমন্বয়ক সার্জিস আলম। সারাদেশ সফরের অংশ হিসেবে রাঙামাটি ও নারায়ণগঞ্জে ছাত্র সমাবেশে এসব কথা বলেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশজুড়ে সফর করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাঙামাটিতে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার অর্জিত বিজয় কোনোভাবেই ম্লান হতে দেওয়া যাবে না। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, প্রান্তিক পর্যায়ে যেসব শিক্ষকরা রয়েছে তাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়ে, প্রণোদনের ব্যবস্থা করে দিয়ে, তাদের জন্য ইনসেনটিভস এর ব্যবস্থা করে দিয়ে, আমাদের যে গুণগত, আমাদের যে সবার জন্য এক ধরনের গুণগত শিক্ষাকে নিশ্চিত করা। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ 14 পরিবারের সাথে দেখা করেন ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম। পরে ইসদাইর পৌর স্টেডিয়াম মাঠে মতবিনিময় সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরাই। আমরা আমাদের এই ছাত্র জনতার হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই। আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে 20 বছর পরে সংসদের একজন এমপি হবে, মন্ত্রী হবে, এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে। এছাড়াও সিলেটের শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়ক হাসিব আল ইসলাম, কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সহ বিভাগের প্রতিটি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় পুলিশের আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চান। আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া পাহারায় তাদের আদালত থেকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। এই ঘটনায় 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী 16 জনের নামে এবং অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা করেন। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। শহীদ আবু সাইদ এবারের অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে অসীম সাহসিকতার জন্য এক নামে যার পরিচিতি দেশ জুড়ে, এমনকি বিদেশেও। রংপুরে তার গ্রামের বাড়ি গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেকেই, কিন্তু দুঃসহ বেদনার কঠিন স্মৃতি আর অসহায়ত্ব যেন কাটছেই না শহীদ সাইদের পরিবারের। রংপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। পীরগঞ্জ থানা সদর থেকে খুব বেশি দূরে নয় বাবনপুর, মাইল 5। বাইসাইকেলে 30 মিনিট, অটোরিকশায় যাওয়া যায় তারও কম সময়ে। সারা দেশের রাজনৈতিক অরাজনৈতিক অনেকেরই গন্তব্য এখন এই গ্রাম। ছেলের এই ছবি দেখেননি আবু সাইদের বাবা মকবুল হোসেন। বাড়িতে টেলিভিশন, হাতে স্মার্ট ফোন নেই তার। প্রিয় সন্তানের কবর পাহারা আর পরিষ্কার করেই এখন দিন কাটে তার। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন অনেক মানুষ আসেন আবু সাইদের কবর দেখতে। বাবা মকবুল হোসেনকেও দেখেন তারা, তাদের সাথে কথা বলেন আর কাঁদেন মকবুল, যা ছুঁয়ে যায় অন্যদেরও। আমার ছেলে হত্যা করছে, সেই ছেলের যেন সুনির্দিষ্টভাবে যারা দোষী তাদের যেন বিচার হয়। এখনো সামর্থ্যহীন আবু সাইদের পরিবার। উপার্জনক্ষম কেউ নেই। বড় এক ভাই দিনমজুরি করেন, তার সংসারেও দৈনতা। আবু সাইদ শহীদ হওয়ার পর বাবনপুরের
এ বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই, কিন্তু পরিবারটির সচ্ছল স্বাবলম্বী হওয়ার বন্দোবস্ত এখন হয়নি। চাওয়া পাওয়ার এমন কিছু নাই, আর দেয় দশ সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এমন একটা কথা হলো কি যে আমার দিকে যেন সরকার যেন সুনজরে দেখে, আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। দুটি মাটির ঘর নিয়ে আবু সাইদদের বাড়ি, তার চারপাশ ঘিরে সিসি ক্যামেরা বসিয়েছে স্থানীয় প্রশাসন। মোবাইল অ্যাপসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। কবরের পাশে আছে গ্রাম পুলিশের পাহারা। গ্রামবাসীরা শুনেছিলেন ঢাকা থেকে আসা কেউ কেউ গ্রামে আবু সাইদের পরিবারকে নতুন বাড়ি করে দেবে। কেউ বলেছিলেন ভাইদের চাকরি দিয়ে পরিবারটির অভাব ঘোচানো হবে। এসবের কিছুই এখনো হয়নি। মকবুল হোসেন অবশ্য তার সন্তানের আত্মত্যাগের বিনিময়ে কিছুই চান না, বরং ছেলে হারিয়েও গর্বে দেশের পরিবর্তনে বেশ খুশি তিনি। যদিও টিউশনির টাকা দিয়ে পরিবারটি চালাতেন শহীদ আবু সাইদ। আমরা যারা জানি যে আবু সাইদের ত্যাগের কারণে বাংলাদেশ নতুন মাত্রা পেয়েছে, এই দেশ আবারও স্বাধীনতার স্বাদ পেয়েছে, সেই মানুষেরা জানি না যে আবু সাইদের পরিবার রংপুরের নিভৃত এই গ্রামে কেমন আছে। আবু সাইদের বাবা বলছিলেন ছেলেকে হারিয়ে শোক নয়, তিনি নতুন এক মাত্রার স্বাধীনতা পেয়েছেন, জানিয়ে গর্বিত তিনি, এবং তার এই গর্ব যাতে ভবিষ্যতের বাংলাদেশ শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী হয়। কারামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, বামনপুর, পীরগঞ্জ, রংপুর। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটপাটের কারণেই বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে নানা সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শরিক দলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার কথাও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। যুগপথ আন্দোলনের সহযোগীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সাম্প্রতিক প্রতিটি আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। যেহেতু আমরা 42টি দল এতদিন মৌলিক দাবিতে একমত হয়ে আমরা আন্দোলন করেছি, সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপথ আন্দোলনকারী দল বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে। পরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন নাজুক অবস্থায়। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানান তিনি। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন। সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে, এটা সময় লাগবে। যুগপথ আন্দোলনে শরিকদের সাথে নিয়ে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা বাস্তবায়ন করা হবে বলেও জানান 4 দলীয় জোট সরকারের সাবেক এই বাণিজ্য মন্ত্রী। এবং 31 দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার করা অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ ও ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি এবং টিআইইউএস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনকে দেওয়া চিঠিতে এই অনুরোধ জানানো হয়। অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত এবং পাচার করা অর্থ ফেরত আনতে বাংলাদেশ সরকারকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। এর আগে গত 30 আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফ্রিজ ও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেয় টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। এছাড়া সুইজারল্যান্ড, ইইউভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে একই চিঠি পাঠানো হয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা জানান,
পূজা উপলক্ষে সারা দেশে ৩২,৬৬৬টি মণ্ডপে ৪০০ কোটি টাকার বরাদ্দ দেবে সরকার। প্রতিটি মণ্ডপে দেওয়া হবে ৭০০ কেজি করে চাল। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। ৯ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবার কথা রয়েছে। সারা দেশে ৩২,৬৬৬ মণ্ডপে পূজা হবে। সরকার পরিবর্তনের সাথে এবার উদযাপন নিয়ে শুরু হয়েছে নানা ধরনের গুজব, আশঙ্কা। ভারতের পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো সতর্ক বার্তাও প্রচার করছে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা। অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আমরা বলেছি আমরা কোনো ঘটনার বিচার পাইনি। সেই বিচারের ব্যাপারে ওনারা দুজনেই খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। পরে নিরাপত্তা নিশ্চিত করা সহ বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যখন শুরু হয়ে যায় সেই সময় থেকে। তারপরে আমরা ডিসকাস করছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায়। এটা আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, পূজা উদযাপনে এবার সরকারি সহায়তা দেয়া হবে 4 কোটি টাকা। হিন্দু সম্প্রদায় চাইলে মাদ্রাসার শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছে। আগে ওখানে 2 কোটি, মাঝে মধ্যে দেখেছি 3 কোটিও আছে। এবারেই 4 কোটি টাকা অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। 500 কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো, আরো 200 কেজি করে যাতে চাল বাড়ানো হয়। গুজবে কান না দিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান উপদেষ্টারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কারওয়ান বাজারে পেট্রো বাংলার প্রধান কার্যালয়ে ভাঙচুর করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। তিতাস গ্যাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিরুদ্ধে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ থেকে এই ভাঙচুর চালানো হয় বলে জানান পেট্রো বাংলার চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকার। শাহনেওয়াজ পারভেজকে নতুন করে তিতাস গ্যাসের এমডি পদে নিয়োগ দেয় সকাল থেকে এই বিক্ষোভ করেন তিতাসের কর্মীরা। সকাল 11টার পরে পেট্রো বাংলার প্রধান কার্যালয়ে এই হামলা চালানো হয়। ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পেট্রো বাংলার চেয়ারম্যান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিন ও প্রশাসন পরিচালক ডাক্তার ফজলে রাব্বির পদত্যাগ দাবি করেছেন বৈষম্যের শিকার চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স, কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে বিগত সরকারের সময়ে সুবিধাভোগী স্বাস্থ্য অধিদপ্তর ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বাতিল সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে শুধুমাত্র তাদের অনুসারীরাই সব সুযোগ সুবিধা ভোগ করেছেন। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বারবার একই লোকের কাছ থেকে জোর করে বেশি হারে কর আদায়ের মানসিকতা বাদ দিয়ে নতুন করদাতা খোঁজার তাগিদ দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি বন্ধে অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিলের ব্যবস্থা জোরদার এবং উন্নত সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি। এনবিআর কার্যালয়ে অনলাইনে নতুন আঙ্গিকে আয়কর বিবরণী জমার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সালেউদ্দিন আহমেদ। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, গত অর্থবছর অনলাইনে প্রায় 5.5 লাখ করদাতা তাদের রিটার্ন জমা দেন। এবার সেই সংখ্যা 15 লাখ ছাড়িয়ে যাবে বলে তার আশা। টেকসই উন্নয়ন অর্জনে দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো সাস্টেইনেবিলিটি সামিট 2024।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রচলিত ব্যবসায়িক কার্যক্রমগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্যের সাথে সমন্বয় করার বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে দেশের টেকসই উন্নয়ন অর্জনে ব্র্যান্ডগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন বক্তারা। এ সময় ব্যবসায়িক খাতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতিমালা নিয়েও আলোচনা করেন ব্যবসায়ীরা। জানাবো পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন লিটন দাস। মিরপুরে অনুশীলনের সময় সংবাদ সম্মেলনে টাইগার ব্যাটসম্যান বলেন, দলের প্রয়োজনে দায়িত্ব নিয়ে ব্যাটিং করবেন তিনি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। নিজ ভূমে 2 ম্যাচের টেস্ট সিরিজে মাত্রই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় টাইগারদের নিয়ে প্রত্যাশার মাত্রা বেড়ে গেছে। শক্তি আর সামর্থ্যে নাজমুল হোসেন শান্তর দল নিয়ে প্রশ্ন নেই, তবে আসন্ন সিরিজের আগে লিটন দাস মনে করেন নিজেদের মাটিতে ভারত অবশ্যই বিশ্বের অন্যতম সেরা দল। হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। রাওয়ালপিন্ডিতে লিটন দাসের অসাধারণ ব্যাটিংয়ে কদিন আগে ঐতিহাসিক টেস্ট জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশের। টাইগার উইকেট রক্ষক বলেন, দলের প্রয়োজনে এভাবেই তিনি খেলে যেতে চান। স্বাভাবিক, আমি অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে। সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমাদের মিস্টেক হতে পারে। কোকাবুরা বল খেলে অভ্যস্ত বাংলাদেশের জন্য এবার এসজি বল খেলাটা চ্যালেঞ্জ হবে বলেও জানান এই টপ অর্ডার ব্যাটার। কিছুটা ডিফিকাল্টি তো আছে, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাক এখন কি হয়। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট আর কানপুরে 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় ম্যাচে 7 উইকেটে জিতেছে এ দলের আড়ালে খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়েছিল, দ্বিতীয় ম্যাচও বৃষ্টিতে 20 ওভারে নামিয়ে আনা হয়। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 113 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা এ দল। জবাবে 3 উইকেটে 117 রান তুলে 12 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ এ দল। 34 বলে দলের পক্ষে সর্বোচ্চ 47 রান করেন দিলার আক্তার। এতে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল রাবেয়া জ্যোতিরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। বিএসএফ এর হাতে গত 5 বছরে 1.5 শতাধিক বাংলাদেশের মৃত্যু, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগের পতনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল। দুদিনে 59 জেলায় নতুন ডিসি নিয়োগ, বদলি নিয়ে সচিবালয়ে তুমুল হট্টগোল। শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, দাবি প্রধান উপদেষ্টার। সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন বললেন তথ্য উপদেষ্টা। এবং সারা দেশে এবার 32,666টি পূজা মণ্ডপ, নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। চাল সহ মোট 400 কোটি টাকা বরাদ্দ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।